সামনে দিল্লির বিধানসভা নির্বাচন, ৭০টি আসনে ৫ই ফেব্রুয়ারি হতে চলেছে নির্বাচন। তার আগে কার পাল্লা ভারী এবং কারা একটু হলেও পিছিয়ে রয়েছে সে সমস্ত নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। তার থেকে জানতে চাইবো কোন পার্টি বা কোন দল এগিয়ে রয়েছে এই নির্বাচনে। দেখো প্রীতি, ভোট নিয়ে যখনই আলোচনা হয় তখন স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ থাকে যে কে জিতছে, ঠিক এটা জানা। কিন্তু এটা তো অতি সরলীকরণ হয়ে যায় যে মানে ভোটের আগেই বলে দেওয়া যে কে জিতছে। তবে হ্যাঁ, যে একটা আবহ তৈরি হয়, সেখান থেকে কিছুটা আন্দাজ পাওয়ার চেষ্টা হয় এবং মানুষের সঙ্গে কথা বলে কিছুটা ধারণা পাওয়ার চেষ্টা হয়। এবার দিল্লিতে ভোটটা নিয়ে কেন এত বেশি আগ্রহ তৈরি হয়েছে, তার কারণ হচ্ছে যে এবার বিজেপি আগের তুলনায় অনেক বেশি সংঘবদ্ধভাবে দিল্লির জন্য ঝাঁপিয়ে পড়েছে এবং আরএসএস অনেক বেশি ইনভলভ হয়েছে। বাইরে থেকে প্রচুর আরএসএস কর্মী দিল্লিতে পৌঁছেছেন এবং তারা মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে যাচ্ছে। ঠিক আছে, তো বিজেপি এবার অনেক একটা জোটবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছে দিল্লির উপরে। তা না হলে আমরা দেখেছি যে গত দুটো ইলেকশন বিধানসভা ভোট দিল্লিতে পুরোপুরি এক পেশে হয়েছে। একবার 2015 সালে কেজরিওয়াল আম আদমি পার্টি 70টি আসনের মধ্যে 67টি আসন জিতেছে, আর গত ভোটে আমরা দেখেছি যে 62টি আসন জিতে নিয়েছে। বিজেপি পেয়েছে মাত্র 8টি সিট এবং ভোট শেয়ারের ডিফারেন্স দেখো, আম আদমি পার্টি পেয়েছে 53% ভোট, বিজেপি পেয়েছে 38% ভোট। তার মানে স্ট্রেট 15% ভোটের ডিফারেন্স। ঠিক আগের বছরই লোকসভা ভোট হয়েছে, তখন কিন্তু বিজেপি 7টা সিট জিতেছে, অথচ বিধানসভা ভোটে দেখো যে কেজরিওয়াল 53% ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে মাত্র 38% ভোট। কিন্তু এইবার লোকসভা ভোটেও তুমি দেখো যে আরো ইন্টারেস্টিং রেজাল্ট, বিজেপি ডেফিনেটলি ভালো করেছে কিন্তু ভোট শেয়ারের ডিফারেন্সটা দেখো, বিজেপি পেয়েছে অ্যারাউন্ড 54% ভোট আর কেজরিওয়াল পেয়েছে আম আদমি পার্টি পেয়েছে 24% ভোট। তার মানে স্টেট 30% ভোটের ডিফারেন্স। এই যে 30% ভোটের ডিফারেন্স, এই কারণে বিজেপি এবার অনেক বেশি উজ্জীবিত, আগের তুলনায় অনেক বেশি সংঘবদ্ধভাবে বিজেপি অনেক বেশি শক্তিশালী বলা চলে। শক্তিশালী তো দেখো বিজেপি রয়েছে, কারণ বিজেপি তো সেন্ট্রাল পাওয়ারে রয়েছে। শক্তিশালী এখানে বললে অন্যরকম দাঁড়ায়, কিন্তু বিজেপি অনেক অনেক পরিকল্পনা মাফিক এবার দিল্লির জন্য ঝাঁপিয়ে পড়েছে এবং আরএসএস অনেকটাই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করছেন প্রচারের দিক থেকে। তুমি দেখবে যে নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত খুব একটা বেশি প্রচার এসব কিছু জাননি। বিজেপির লোয়ার লেভেলে লোকালাইজড যে ক্যাম্পেইন, সেটা অনেক বেশি আগের থেকে শক্তিশালী, সেটা বলা যেতে পারে। এখানে জানতে চাইবো যে 2012 সালে যে পার্টি তৈরি হয় এবং 2024 সালের মধ্যে ন্যাশনাল পার্টিতে পরিণত হয়, তারপরেও আপের অবস্থা তো করুণ কেন? করুণ তো নয়, আপের অবস্থা মোটেই করুণ নয়, কিছুটা হলেও তো পাল্লা ভারী বিজেপির। না, বিজেপির পাল্লা ভারী নয়। বিজেপি চেষ্টা করছে, বিজেপির পাল্লা ভারী বলার মতন কোনো জায়গায় এখনো পর্যন্ত বিধানসভা ভোটের রেসপেক্টে এখনো পর্যন্ত বলার জায়গা আসেনি বিজেপির পাল্লা ভারী। কিন্তু হ্যাঁ, এটা বলার জায়গা তৈরি হয়েছে যে আম আদমি পার্টিকে নিয়ে যে দিল্লিতে ইউফোরিয়া তৈরি হয়েছিল, যে ইউফোরিয়া আমরা 2013 সালে দেখেছিলাম যখন প্রথমবার ভোট হয়। আমার মনে আছে সে সময় ভোট খুব কাছ থেকে দেখা, এবং তার আগে পর্যন্ত দিল্লিতে ভোটের পোলিং পার্সেন্টেজ থাকতো খুব কম, 54%, 55%। দিল্লির মানুষ ভোটের দিন খুব বেশি বেরোতো না। কিন্তু আমরা দেখি 2013 সালের ভোট, আমার মনে আছে 4 ডিসেম্বর ভোট হয়েছিল, এই শীতের দুপুরবেলা, ঝকঝকে রোদ, লোকজন এই রোদ পোহাতে পোহাতে হই হই করে ভোট দিতে নেমেছিলেন এবং 54-55% থেকে পোলিং পার্সেন্ট পৌঁছে গেছিল 66%। একবারে 10% এক্সট্রা পোলিং হয়েছিল সেই বছর। পরবর্তীকালে আমরা 2015-তেও দেখি অ্যারাউন্ড 66-67% পোলিং হয়েছে, কিন্তু 2020 সালে দেখলাম আমরা পোলিং পার্সেন্টেজ আবার কমে গিয়ে 62% হয়েছে। তার মানে কেজরিওয়ালকে নিয়ে যে ইউফোরিয়া যে দেখা গেছিল, সেটা ক্রমশ ম্রিয়মান হচ্ছে। পুরোপুরি ম্রিয়মান হয়নি, কিন্তু হয়তো কেজরিওয়াল হেরে যাবে, কিন্তু আগে যে ইউফোরিয়াটা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে কিছু সংখ্যক লোকের হয়তো একটা ডিসলিউশন হয়েছে। কেন ডিসলিউশন হয়েছে তার কারণ তুমি দেখো যে একটা মানুষ যিনি একটা
অরাজনৈতিক জায়গা থেকে এসে একটা সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে হঠাৎ করে পলিটিক্যাল পার্টি তৈরি করে ফেললেন, এবং যিনি বললেন যে আম আদমির কথা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা, তার বিরুদ্ধেই তো আজকে দুর্নীতির অভিযোগ উঠে গেছে। তাকে তো তিহার জেলে দুর্নীতির অভিযোগে থাকতে হয়েছে। এবং সুপ্রিম কোর্টে এখন যে জামিনে রয়েছেন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে উনি মুখ্যমন্ত্রী পদে বসতে পারবেন না। তো যেটা মনমোহন সিং একটা সময় বলতেন যে সিজার্স ওয়াইফ শুড বি অ্যাবভ সাসপিশন। তুমি যখন প্রশাসক, তোমাকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে হবে, কিন্তু আজকে কেজরিওয়াল সন্দেহের ঊর্ধ্বে নন। আমি বলবো না যে কেজরিওয়াল দোষী প্রমাণিত, কিন্তু কেজরিওয়াল তো অভিযুক্ত, সাসপেক্ট, কিন্তু তো সন্দেহের ঊর্ধ্বে নন। তো ফলে যে মানুষটা দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলে ক্ষমতা এসেছিলেন, তার বিরুদ্ধে তো আজকে দুর্নীতির অভিযোগ, তার ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন মনীষ সিসোদিয়া, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তো এইটা কোনো না কোনো জায়গায় পারসেপশনটা তো তার সম্পর্কে ডেট করেছে, ধাক্কা লেগেছে। এবং সারাক্ষণ কাঁদুনি গাওয়া যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করছে না, রাস্তাঘাটে ভালো হচ্ছে না, অনেক জায়গাতে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি নেই, ঠিক আছে। মানুষ এই কাঁদুনি শুনতে শুনতে একটা অংশের মানুষ একটু বিরক্ত হয়েছে, কিন্তু এই একটা অংশ আচ্ছা এখনো পর্যন্ত কেজরিওয়ালের যে কোর ভোট ব্যাংকের যে জায়গাটা, সেটা হচ্ছে প্রান্তিক মানুষ, নিম্ন মধ্যবিত্ত, গরিব, একদম নিচু স্তরের মানুষ, খেটে খাওয়া মানুষ, মজুর, শ্রমজীবী, ঠিক আছে, পরিযায়ী শ্রমিক, যারা দিল্লিতে গিয়ে ওখানে গিয়ে পার্মানেন্টলি এখন থাকা শুরু করেছে, ভোটাধিকার হয়ে গেছে দিল্লিতে। এই অংশের ভোটটা কিন্তু কেজরিওয়ালের খুব সলিড। এই ভোটটা ছিল একসময় কংগ্রেসের কাছ থেকে সেই ভোটটার একটা পুরো শিফট হয়েছে কেজরিওয়ালের দিকে, এবং তার ফলে কেজরিওয়ালের ভোট ব্যাংকটা ফুলে ফেপে রয়েছে। এবং কেজরিওয়াল তাদেরকে কি করেছে, যে এই যে বিদ্যুৎ ফ্রি, বিদ্যুতে কম মাসুল, জলের কর নেই, ঠিক আছে, বা অন্যান্য এই যে পাইয়ে দেওয়া যে ডোল, এইটা তাদেরকে দিয়ে সেটাকে একটা নিজের একটা বেস তৈরি করেছেন। এবং এরপরে তো এবার এই ভোটে অ্যানাউন্স করেছেন যে উনি মহিলাদের 2000 টাকা করে দেবেন, যেমন পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার রয়েছে। তো এটা একটা পলিটিক্স। আমরা পশ্চিমবঙ্গেও দেখেছি যে এই প্রেজেন্ট ডিসপেন্সেশন বা মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্টের বিরুদ্ধে নানা রকম একটা স্বাভাবিক প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার একটা হচ্ছে যে একটা বড় বাঁধ তৈরি করে রেখেছে, লক্ষ্মীর প্রোটেক্টিভ, ঠিক আছে। তো যে কারণে অন্যান্য ন্যারেটিভ গুলো হারিয়ে যাচ্ছে। তো আজকে এই যে ডেভেলপমেন্ট ন্যারেটিভ, কেজরিওয়ালের করাপশনের ন্যারেটিভ, এই ন্যারেটিভ গুলো ওই নিচে প্রান্তিক মানুষের কাছে কোনো ম্যাটার করে না, সুযোগ সুবিধাগুলো ম্যাটার করে, রাইট। যে মানুষটার মাসে রোজগার 20,000 টাকা, তার যদি ইলেকট্রিক বিলে 500 টাকার জায়গায় 100 টাকা বিল আসে, স্বাভাবিক তার কাছে তো ওই 400 টাকাটা বড় টাকা, সে তখন সরকারের করাপশন দেখতে চাইছে না। এবং এটাই একটা কেজরিওয়ালের একটা সলিড বেস তৈরি করে দিয়েছে। কেজরিওয়ালের যেটা নেগেটিভ হচ্ছে সেটা হচ্ছে যে দিল্লির অভিজাত এলাকায় বা দিল্লির মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এলাকায় একটা বড় অংশের মানুষের তার সম্পর্কে মোহভঙ্গ হয়েছে, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে যে এই অংশের মানুষ তো ভোটও দিতে যায় না, কম ভোট দিতে যায়, ঠিক আছে। তো অ্যান্টি কেজরিওয়াল একটা ওপিনিয়ন তৈরি হচ্ছে দিল্লিতে, কিন্তু সেইটা এমন মানুষের মধ্যে এমন যে অংশের মধ্যে রয়েছে, সেটা যে উচ্চবিত্ত বা সরকারি চাকরিজীবী বা মধ্যবিত্ত, তাদের অনেকে ভোট দিতে যান না। তাদের সংখ্যার তুলনায় গরিব, মজুর, প্রান্তিক মানুষের সংখ্যাটা আনঅথরাইজড কলোনিতে থাকা মানুষের সংখ্যাটা অনেক বেশি, যেটা কেজরিওয়ালের ভোট ব্যাংক। তো সেই কারণে কেজরিওয়ালের ওই সলিড জায়গাটা রয়েছে। আবার বিজেপি কি করছে, বিজেপি দেখো যে দিল্লিতে বিধানসভা ভোটে যেমন আম আদমি পার্টি জেতে, লোকসভা ভোটে তো বিজেপি জেতে, তার মানে বিজেপির একটা সলিড ভোট ব্যাংক দিল্লিতে রয়েছে। তা না হলে লোকসভা ভোটে 54% ভোট পেল কি করে? বিজেপির ওই ভোটারদের মধ্যে একটা অংশ হয়তো কেজরিওয়ালকে বিধানসভা ভোট দিয়ে দেয়। তাহলে এই নির্বাচনে বিজেপির পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টস কি? বিজেপির পজিটিভ পয়েন্টস যেটা হচ্ছে যে দেখো, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, বিজেপি বোঝাতে চাইছে যে কেজরিওয়াল সততার প্রতীক, মূর্ত প্রতীক হিসেবে একজন লার্জার দ্যান লাইফ, একটা দেবতুল্য মানুষ হয়ে যেমন মানে প্রশাসক হয়ে উঠেছিলেন, তিনি আজকে শীর্ষ মহলে থাকেন বলে বিজেপি কেজরিওয়ালের বাড়ির একটা ছবি ভাইরাল করেছে।
যেখানে দেখা যাচ্ছে যে কেজরিওয়ালের কত মহলা বাড়ি এবং সরকারি যে বাড়ি সেটা কিন্তু প্রায় 50 কোটি টাকা দিয়ে রেনোভেট করেছেন। তার তার শোবার ঘর, তার বসার ঘর, তার লিভিং, তার ডাইনিং, তার টয়লেট, এইগুলোতে মার্বেল বসানো এবং একটা অত্যাধুনিক, একটা অতি বিলাসবহুল একটা পরিবেশ, বিলাসবহুল লাইফস্টাইল। তো আম আদমির যে প্রতিনিধি তারা একটা খাস মহলে তিনি থাকেন। তো বিজেপি এই জায়গায় হার করতে চাইছে যে যিনি অ্যাকচুয়ালি দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলে এসেছিলেন, ঠিক আছে, তার প্রশাসন দুর্নীতিমুক্ত নয়, দুর্নীতি অভিযোগ রয়েছে। আর দুই, তিনি আম আদমি আর নেই, তিনি খাস আদমি হয়ে গেছেন। তার বাইরের মোড়কটা হচ্ছে আম আদমির, গলায় মাফলার পরে চেক শার্ট পরে বাইরে বসেন, ঠিক আছে, দেখনদারি কার্যত বসেন একটুখানি একটা আম আদমি সেজে একটা ভেগ ধরে উনি বসেন, কিন্তু তিনি খাস মহলে থাকেন। তার খাস মহলের মার্বেল মরমর পাথরে মোড়া, এইটা বিজেপি দেখাতে চাইছে। এবং বিজেপি এবার কি করতে চাইছে, বিজেপি যেহেতু বহুদিন ধরে দিল্লির একটা জাতীয় দল, রাজনৈতিক দল, এবং দিল্লিতে তার একটা বড় শক্তি রয়েছে, ফলে বিজেপি তো অর্গানাইজেশন খুব স্ট্রং। পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল, আমি এটা বুঝতে সহজ হবে যদি পশ্চিমবঙ্গে নিরিখে বুঝি। পশ্চিমবঙ্গে যেমন তৃণমূলের সংগঠন খুব শক্তিশালী, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বুথে বুথে, বিজেপিরও তাই। তার ফলে বিজেপি ওই ফোর্সটাকে গ্রাউন্ড লেভেলে মোবিলাইজ করছে, এটা বিজেপির স্ট্রং পয়েন্ট। ঠিক, বিজেপির মাইনাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যেমন কেজরিওয়ালের পার্টিতে আতিশি এখন মুখ্যমন্ত্রী, আতিশি ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবে, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কেজরিওয়াল বসতে পারবেন না চেয়ারে, মুখ্যমন্ত্রী পদে বসতে পারবেন না। কিন্তু বিজেপি কাউকে প্রজেক্ট করতে পারছে না যে চিফ মিনিস্টার ফেস হিসেবে। বিজেপি চিফ মিনিস্টার ফেস হয়ে ওঠার মতন অতীতে যেমন আগে মদনলাল খুরানা, সুষমা স্বরাজ, সাহেব সিং বর্মা, এই যে একটা স্টলওয়ার্ড লিডাররা ছিলেন, সেরকম বিজেপির স্টলওয়ার্ড লিডার দিল্লিতে এখন আর নেই। সেটা বিজেপির একটা বড় সংকট, যে কারণে বিজেপি কারোকে চিফ মিনিস্টার প্রজেক্ট করতে পারেনি। এটা বিজেপির একটা নেগেটিভ সাইড। তো দুটোর জায়গা থেকে আমরা তুল্যমূল্য করলে যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে যে এই দুটো ফোর্স কাজ করলে এখনো স্লাইট বা অনেকটাই এজ আছে কেজরিওয়ালের, ঠিক আছে, কিন্তু এর মধ্যে দুখানা ফ্যাক্টর আছে। আচ্ছা, এর মধ্যে দুটো ফ্যাক্টর আছে। বিজেপির দিক থেকে যেটা নেগেটিভ ফ্যাক্টর, সেটা হচ্ছে দিল্লিতে মাত্র 70খানা বিধানসভার আসন, ঠিক, এই 70টা আসনের মধ্যে 12টা সিট তপশিলি জাতির জন্য সংরক্ষিত। আচ্ছা, এই 12টা সিটে বিজেপি কখনো জেতে, হিস্টোরিক্যালি এই 12টা সিট বিজেপি জিততে পারেনি। ঐতিহাসিকভাবেই এই 12টা সিট বিজেপির কাছে সবসময় অধরা থেকে গেছে। আর রয়েছে 13খানা সিট, যে 13টা সিট হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত, অর্থাৎ মুসলিম ডমিনেন্স রয়েছে, সেখানেও বরাবর কংগ্রেসই সে বিজেপি জেতেনি। তাহলে 70টা সিটের মধ্যে যদি 25টা সিটে যদি বিজেপির কাছে একটা টাফ ফাইট, একটা যদি একটা ওরকম জায়গা হয়, তাহলে তো একটা ডিসঅ্যাডভান্টেজ বটেই। যেমন পশ্চিমবঙ্গে অন্তত 70খানা সিট রয়েছে যে মাইনরিটি ডমিনেটেড সিট, তার ফলে তৃণমূল শুরুই করে 70 থেকে, বিজেপি ওখানে দাঁত ফোটাতে পারে না। ঠিক, তো ওই ঠিক এভাবে এই দিল্লিতেও 13খানা সিট হচ্ছে মাইনরিটি ডমিনেটেড, যেখানে বিজেপি দাঁত ফোটাতে পারবে না। তো এই একটা অবস্থা যেটা বিজেপির জন্য নেগেটিভ। বিজেপির জন্য পজিটিভ এবং কেজরিওয়ালের জন্য নেগেটিভ যেটা হলো, সেটা হচ্ছে কংগ্রেস। কারণ কংগ্রেসের ভোটটা ভেঙে নিয়ে গিয়ে কেজরিওয়ালের পার্টি, কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট কি থাকবে এই নির্বাচনে? ফুলে ফেলবে। কংগ্রেস দুজনকে গালাগাল দিচ্ছে, কংগ্রেস দুজনকে সমালোচনা করছে, কংগ্রেস, কেজরিওয়ালের পার্টি এবং বিজেপি দুজনকে সমালোচনা করছে। এখন যদি কংগ্রেস কিছুটা ভোট রিগেইন করতে পারে এই ভোটে, ধরো মাইনরিটি এলাকায় কিছুটা ভোট রিগেইন করলো, ধরো শিডিউল কাস্ট সিটগুলোতে, সংরক্ষিত সিটগুলোতে কিছুটা ভোট রিগেইন করলো, ঠিক আছে, বা যেই জায়গাগুলো একটু পিছিয়ে পড়া এলাকা, মানে যেখানে গরিব এবং প্রান্তিক মানুষের বাস বেশি, জনপুরি, বিকাশপুরি, এইসব ধরনের জায়গাগুলো, এই জায়গাগুলোতে যদি কংগ্রেস ওই প্রান্তিক মানুষের ভোট, যেটা কংগ্রেসের বরাবরের একটা স্থায়ী ভোট ব্যাংক ছিল, সেই ভোট কিছুটা রিগেইন করতে পারে, তাহলে সেই ভোটটা তো কেজরিওয়ালের থেকেই যাবে, কংগ্রেস থেকে ফিরবে। কারণ কংগ্রেসের থেকে বিজেপি কেজরিওয়ালের পার্টিতে গিয়েছিল, তাহলে ওই যে ভোট কাটবে কংগ্রেস, সেটাতে বিজেপি বেনিফিটেড হতে পারে।
আর কেজরিওয়ালে ওটাতে একটা ডিসঅ্যাডভান্টেজ হবে। ওই জন্য বিজেপি চাইছে, বিজেপি মনে প্রাণে চাইছে যে কংগ্রেস এবার তাদের পুরনো ভোটটাকে রিগেইন করুক। কিন্তু জেনারেলি কংগ্রেসের যে এখনো পর্যন্ত ক্যাম্পেইন স্টাইল এবং যা একটা কি বলবো যে পরিকাঠামো, যে বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি কংগ্রেসের, যেরকম ধরনের প্রচারের ল্যাকলাস্টার প্রচার, সেটা খুবই অনেকের কাছে হতাশাজনক। অনেকে মনে করছে যে কংগ্রেস তো প্রায় ছেড়েই দিয়েছে, কোনো লড়াইতেই নেই। তবুও কিছু কিছু জায়গায় পকেটে কংগ্রেস চেষ্টা করছে, তাদের লোকালাইজ লিডাররা অনেক চেষ্টা করছে। এইখানে যদি ধরো ইস্ট দিল্লিতে কিছু সিট আছে, ধরো পাটপাড়গঞ্জ, ঠিক আছে, পাটপাড়গঞ্জে কংগ্রেসের এমএলএ ছিলেন একটা সময়। আমি এই মুহূর্তে ওই এমএলএ নাম বলতে পারবো না, কিন্তু একজন খুবই তরুণ একজন নেতা পাটপাড়গঞ্জ থেকে এমএলএ হয়েছিলেন, ঠিক আছে। রাহুল গান্ধীর আম আদমি কা সিপাহী সোকল, তার সেই রাহুলের অনুগামী ছিলেন। তো ওইখানে পরে মনীষ সিসোদিয়া যেতে পাটপাড়গঞ্জ থেকে। এখন যদি কংগ্রেস পাটপাড়গঞ্জে কিছু ভোট গেইন করে, ঠিক আছে, বিজেপির ওখানে ফায়দা হবে। তো কংগ্রেসের উপরে অনেকটাও কিন্তু এই ভোটের রেজাল্টটা ডিপেন্ড করছে। তবে সমস্ত আলোচনার পরে মানুষ তো জানতে চায় যে চুম্বকে কি, চুম্বকে কি, চুম্বকে যদি বলা যায় তাহলে বলা যেতে পারে যে এবারে একটা কিন কন্টেস্ট, যে কন্টেস্টে আজকের দিনেও কিছুটা হলেও এগিয়ে আছে কেজরিওয়াল, আম আদমি পার্টি। বিজেপি এবার ভালো ফাইট দিচ্ছে এবং আগের বার যে 8টা সিট বিজেপি জিতেছিল, অনেকে মনে করছেন যারা রাজনৈতিক বিশেষজ্ঞ, সাংবাদিক, তারা যারা মাঠে ময়দানে ঘুরছেন দেখছেন, তাদের ফিল হচ্ছে যে বিজেপি এই 8টা সিট থেকে এবার কিন্তু সিটটা, নাম্বার অফ সিটস অনেক বেশি বেরিয়ে যাবে, অনেকটাই বাড়বে। তো ফলে লড়াইটা কাটায় কাটায় লড়াই, কিন্তু মার্জিনালি এগিয়ে আছে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আপ। একদমই। দিল্লির বিধানসভা নির্বাচনে কে জিততে চলেছে সেটা বলে দেবে 8ই ফেব্রুয়ারি, কারণ সেই দিনই এই বিধানসভা নির্বাচনে গণনা প্রক্রিয়া চলবে। সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।